অনু আরোহীর দিকে যাচ্ছিল। হঠাৎ শাড়ির আঁচলে টান অনুভব করে পিছনে তাকিয়ে দেখলো আবির ওর শাড়ির আঁচল ধরে রেখেছে। অনুর রাগ এবার শক্ত আকাশে। রেগে তেড়ে গেল আবিরের দিকে। এক্সকিউজ মি, যখন আমাকে আজে বাজে কথা শোনান তখন কিচ্ছু না, আর এখন যে আমার শাড়ির আঁচল টেনে ধরেছেন সেই বেলায়। আবির ওর হাতের দিকে তাকিয়ে দেখলো ওর হাতের ঘড়ির সাথে অনুর আঁচল আটকে গেছে। আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, তুমি আমাকে যতটা নোংরা মনে করো আমি ততটা নোংরা না, যদিও তোমার কাছে আমি অলওয়েজই নোংরা। দেখুন, বেশি কথা বলবেন না। আপনি আমার শাড়ি টেনে ধরেছেন, ভালো করে তাকিয়ে দেখুন। আমি দেখেছি, কিন্তু মনে হয় না তুমি ভালো করে দেখেছো। অনু আবিরের কথা শুনে ওর হাতের দিকে ভালো করে তাকিয়ে দেখলো শাড়ির আঁচল ঘড়িতে আটকে আছে। আবির অনুর আঁচল ওর ঘড়ি থেকে সরিয়ে সেখান থেকে চলে গেল। ধুর, আমি সব সময় আবিরকে ভুল বুঝি, ভালো করে যাচাই বাছাই না করে ওর ওপরে দোষ চাপিয়ে দিই। আবিরের মামা থেকে যাওয়ার জন্য ওদেরকে খুব রিকোয়েস্ট করেছেন, কিন্তু আবিরের বরাবর উত্তর সে থাকবে না। তাই আবিরের জেদের কাছে হার মেনে সবাইকে চলে আসতে হলো। অনু গাড়ির পাশে গিয়ে দেখলো এখনো তার জন্য আবিরের পাশের সিটটাই বরাদ্দ রয়েছে। অনু ব্যাক সিটে একবার চোখ বুলিয়ে দেখলো ভালো করে। শ্রাবণ ওকে ইশারা করে আবিরের পাশেই বসতে বলছে। অনেকক্ষণ হয়ে গেছে অনু গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে। আবির রেগে জোরে গাড়ির হর্ন বাজালো। অনু বুকে ফু দিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলো। গাড়ি চলছে তার আপন গতিতে। অনু মাথা বের করে বাইরের দিকে তাকিয়ে আছে। চারিদিকে অন্ধকার নেমে আসছে। একে একে গ্রামের ছোট্ট ছোট্ট ঘরগুলো আলোতে ভরে উঠছে। চারিদিকে সবুজ শ্যামল গাছপালা বাতাসে নড়ছে। মৃদু বাতাসের তালে তালে অনুর চুল উঠছে। আবির একবার অনুর দিকে তাকিয়ে ড্রাইভিংয়ে মন দিল। ছোঁয়া আর আরোহী গাড়িতে উঠে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। সামান্তা মন খারাপ করে বসে আছে, সাথে অরিজিৎ সিং এর স্যাড সং শুনছে। আদনান বলল, কি হয়েছে তোর বলতো শামু? গাড়িতে বসার পর থেকে দেখছি মন খারাপ করে বসে আছিস, আবার এখন অরিজিৎ সিং এর ফেমাস স্যাড সংও শুনছিস, কি ব্যাপার? আমাকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, আমারটা আমি নিজেই ভেবে নেব। আমার মন চাইছে আমি স্যাড সং শুনছি, তোমার কোনো সমস্যা? না না, আমার কোনো সমস্যা নেই, তুই গান শোন। এদের ঝগড়ার মধ্যেই হঠাৎ জোরে ব্রেক কষে গাড়ি থেমে গেল। সবাই ভেবেছে সামান্তা আর আদনানের ঝগড়ার কারণে আবির রেগে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে। সামান্তা কাঁপা কাঁপা গলায় বলল, কি হয়েছে ভাই, গাড়ি থামালে যে? আই ডোন্ট নো সামু, নেমে দেখতে হবে। আবির ওর ফোনের ফ্ল্যাশ অন করে গাড়ি চেক করলো। না, গাড়িতে কোনো প্রবলেম হয়নি। গাড়ির চাকা চেক করতে গিয়েই দেখলো সামনের একটা চাকাতে লোহা ঢুকে গেছে, যে কারণে চাকা লিক হয়ে গেছে। ড্যাম ইট! কি হয়েছে আবির? গাড়ির চাকা লিক হয়ে গেছে। সামান্তা আরোহী আর ছোঁয়াকে ডাক দিল। ওই ঘুম থেকে ওঠ তোরা, আজ কিভাবে বাড়ি যাবি সেটা ভাব। কেন, গাড়ির আবার কি হয়েছে? গাড়ির চাকা লিক হয়ে গেছে। ও মাই গড, এখন কি হবে? শ্রাবণ বলল, দাঁড়া দেখছি বাবাকে কল করে কোনো গাড়ি পাঠানো যায় কিনা। শ্রাবণ ওর বাবাকে ফোন দিল, কিন্তু ফোনই যাচ্ছে না। নেটওয়ার্ক চেক করে দেখলো নেটের চিহ্ন পর্যন্ত নেই। ধুর, নেটও নেই। আবির অনুর দিকে তাকিয়ে দেখলো তার মধ্যে কোনো ভাবান্তর নেই। এখনো জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। অনু, কি করছিস? কি করবো আবার, নেচার দেখছি। অনেকক্ষণ হয়ে গেছে, সবাই চুপচাপ বসে আছে। ছোঁয়া নীরবতা ভেঙে বলল, ভাইয়া আমার খুব খিদে পেয়েছে। আমারও। আরোহী বলল, আমারও। অনু বলল, এক কাজ করি চলো, গাড়িতে বসে না থেকে এগিয়ে গিয়ে দেখি কোনো দোকান বা ধাবা পাই কিনা। শ্রাবণ বলল, হ্যাঁ ঠিক বলেছিস। আকাশে মেঘ গর্জন করছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে, যা করার তাড়াতাড়ি করতে হবে। ছোঁয়া বলল, কেন যে এত দূর আসতে গেলাম, আসতে যেতেই 10 ঘন্টা, তার মধ্যে আবার গ্রামে, খুন করে ফেলে দিলে অত কেউ টেরই পাবে না। আরোহী বলল, দিলি তো ভয় পাইয়ে। এই দেখ, গাড়িটা আবার তেঁতুল গাছের নিচে এসেই নষ্ট হয়েছে, এর মানে বুঝতে পারছিস? কি? এই তেঁতুল গাছে ভূত আছে, আর এই ভূতই গাড়িটা নষ্ট করেছে। এখন আমাদের সবাইকে মারবে, তারপর আমরা সবাই মরে ওই তেঁতুল গাছে পেতনি হয়ে ঝুলে থাকবো আর মানুষকে ভয় দেখাবো। শ্রাবণ বলল, তোর মরার শখ বেশি হয়েছে, গিয়ে তুই মর, চল তোকে তেঁতুল গাছের নিচে রেখে দিয়ে আসি। আবির বলল, তোরা ভাব কম দেখা আর গাড়ি থেকে নাম।
ওরা 8 জন গাড়ি থেকে নেমে কিছুটা সামনে এগিয়ে গেল। একটু দূরেই একটা বাড়িতে লাইট জ্বলছে। আদিলরা সেই বাড়ির দিকে এগিয়ে গেল, কোনো সাহায্য পায় কিনা সেই আশায়। আদনান আদিলদের এক জায়গায় দাঁড় করিয়ে বাড়িতে গেল। বাড়ির বারান্দায় একজনের মধ্যবয়স্ক লোক একটা বেতের চেয়ারে বসে আছে। আদনান ওনাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো খাবার পাওয়া যায় এমন কোনো দোকান বা ধাবা আছে কিনা। উনি বলেন এখান থেকেই কিছুটা দূরে ডানে গিয়ে বামে একটা ছোট্টখাট্ট একটা ধাবা আছে, সেখানে চা নাস্তা পাওয়া যায়। আদনান ওনাকে ধন্যবাদ দিয়ে নিজেই ধাবায় গেল। ধাবায় খাওয়ার মতন শুধু চা আর সিঙ্গাড়াই আছে। আদনান একটা আধা লিটারের বোতলে চা নিল আর 8টা-9টা সিঙ্গাড়া নিল কাগজ মুড়ি দিয়ে, সাথে নিল কয়েকটা ওয়ান টাইম গ্লাস। সবাই আবার ইউটার্ন দিয়ে হাঁটতে লাগলো। তারই মধ্যে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়া শুরু করলো। আস্তে আস্তে ঝিরিঝিরি বৃষ্টি মুষলধারে বৃষ্টিতে রূপ ধারণ করলো। সামান্তা, ছোঁয়া, অনু আর আরোহী ওরা মাথায় আঁচল দিয়ে দৌড়াতে লাগলো। সবাই এক প্রকার দৌড়ে গাড়িতে উঠে গেছে। অনুও উঠতে যাবে, তার আগেই গাছের শিকড়ে হোঁচট খেয়ে পড়ে গেল। পাও মুচড়ে গেছে। অনু পা ধরে বসে আছে, ভিজেও গেছে খানিকটা। আদনান অনুকে টেনে তুলে সিটে বসিয়ে দিল। অনু বলল, ভাইয়া আমি ভিজে গেছি, খুব ঠান্ডা লাগছে। আদিল অনুর কথা শুনে ওর গা থেকে শার্ট খুলে দিল। আদিল বলল, আপাতত এটা দিয়েই ঢেকে বসে থাক, ঠান্ডা কম লাগবে। আদনান চা দে, যদি চা খেলে বোনের একটু ঠান্ডা কমে। আদনান সবাইকে ওয়ান টাইম গ্লাস করে চা দিল, সাথে সিঙ্গাড়া। খাওয়ার মতন শুধু এগুলোই ছিল, কিন্তু পানি কোথায় পাবো? গাড়ির পিছনে পানির বোতল রাখা আছে। তাহলে তো আবার গাড়ির পিছন খুলতে হবে। শ্রাবণ গাড়ি থেকে নেমে পানির বোতল আনতে গিয়ে দেখলো একটা চাকাও আছে। শ্রাবণ বলল, আবির ভাইয়া পিছনে তো একটা চাকাও আছে। আবির বলল, তাই? তাহলে তো ভালোই, লাগিয়ে দেখ তো। শ্রাবণ গাড়ির চাকা লাগিয়ে আগের চাকাটা আবার গাড়ির পিছনে রেখে দিল। এবার স্টার্ট দাও তো। আবির গাড়ি স্টার্ট দিল। কত সুন্দর করে এখন গাড়ি চলছে। অনুর ঠান্ডা এবার বেড়ে গেল। সামনে বসার কারণে বাতাসটা বেশি লাগছে, তার মধ্যে আবার প্রচন্ড ঘুমও পেয়েছে। আদিল অনুকে ঝিমুতে দেখে আবিরকে গাড়ি থামাতে বলল। আবির বলল, কি হয়েছে? তুই ব্যাক সিটে আয়, আমি ড্রাইভিং করছি। কিন্তু কেন? আয়, তুই এতক্ষণ ধরে ড্রাইভিং করছিস। যাক, কেউ তাহলে অন্তত আমার দরদ বুঝলো। আবির ব্যাক সিটে এসে বসলো আর আদিল ড্রাইভিং সিটে। অনু কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। আদিল আলতো করে অনুর মাথা ওর কাঁধে এনে রাখলো। আবিরের কাছে এবার স্পষ্ট হলো আদিল কেন ড্রাইভিং সিটে বসেছে। আরোহী, সামান্তা, ছোঁয়া একটার ঘাড়ে আর একটা মাথা রেখে ঘুমিয়ে আছে, আর আবিররাও ঝিমুচ্ছে। প্রায় 3 ঘন্টা পর এরা বাসায় পৌঁছালো। অনু পায়ে ব্যথার জন্য হাঁটতে পারছে না, তখন পা মুচড়ে গিয়েছিল তাই। আদিল অনুর কাছে এসে ওকে পাঁজা কোলে তুলে নিল। ছোঁয়া বলল, ভাইয়া তুমি শুধু অনুকেই আদর করো, আমাকে কেন করো না? আদনান বলল, ওরে আমার বোন রে। আদনান ও ছোঁয়ার কাছে এসেই ওকে কোলে তুলে নিল। এখন ঠিক আছে? একদম। আদনান আর আদিল ওদের 2 বোনকে কোলে করে বাসায় ঢুকলো। ড্রয়িং রুমে ওদের মা বাবা সবাই বসে আছেন। অনু আর ছোঁয়াকে কোলে দেখে ওদের মা বাবা খুব ঘাবড়ে গেলেন। কি হয়েছে ওদের? মা, তোমার মেয়ে অনুর পা মুচড়ে গেছে, হাঁটতে পারছিল না, তাই ওকে কোলে নিয়েছিলাম। এখন তোমার ছোট মেয়ের মন্তব্য হলো তাকে নাকি কেউ ভালোবাসে না, তাই আদনান ওকে কোলে নিয়েছে। আবিরের মা বলো, বাহ রুমানা, তোর ছেলেগুলো কিন্তু তাদের বোনকে খুব ভালোবাসে। ভালোবাসবো না? আমাদের 2 বোন আমাদের 2 ভাইয়ের চোখের মণি। সামান্তা বলো, হ্যাঁ দেখো না, আমরা তো গাঙ্গের জলে ভেসে এসেছি। 2 ভাই থেকেও একটা ভাইয়েরও আমাদের 2 বোনের দিকে নজর পড়ে না। শ্রাবণ বলো, পরে কোলে নেব, এখন না, একেবারে বিয়ের সময় কোলে করে গাড়িতে দিয়ে আসবো। আরোহী বলল, লিসেন, বিয়ের সময় কোলে নিতে হবে না, আমরা নিজেই হেঁটে যেতে পারবো। অনুর মা বলল, এই তোরা কি শুরু করেছিস? যা গিয়ে চেঞ্জ করে এসে ডিনার কর। রাত 12:30। অনু একের পর এক হাঁচি দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আদনান হাতে করে কয়েক পাতা মেডিসিন নিয়ে এলো। বোন, এগুলো খা, দেখিস বেটার ফিল করবি। অনু ছলো ছলো চোখে ওর ভাইয়ের দিকে তাকালো। খুব ভালোবাসে ওর ভাইয়া ওকে। অনু আদনানকে হালকা করে জড়িয়ে ধরলো। আদনানও বোনের মাথায় একটা চুমু দিয়ে চলে গেল। আদনান চলে যাওয়ার পরই আদিল হাতে করে চা নিয়ে এলো। চা কেন ভাইয়া? চুপ, কোনো কথা না, আদা দিয়ে কড়া করে চা বানিয়ে এনেছি। তুই না আমার হাতে চা খেতে খুব ভালোবাসিস, তাহলে এবার চুপটি করে চা খেয়ে তারপর মেডিসিন খেয়ে শুয়ে পড়বি। ভাইয়া, আসলেই তোমরা খুব ভালো, খুব কেয়ারিং। তোমাদের মতন ভাই যাতে সবাই পায়।
খুব গর্বিত আমি তোমাদের মতন ভাই পেয়ে। পাগলি একটা। আদিল অনুর কপালে একটা চুমু দিয়ে চলে গেল। সামান্তা বলল, আমার কিন্তু এবার হিংসে হচ্ছে। কেন? তোর ভাইয়া তোকে কত ভালোবাসে, আর আমার ভাইয়ারা, তোর ভাইয়ারাও তোদেরকে খুব ভালোবাসে, কিন্তু আমার ভাইদের মতন প্রকাশ করতে পারে না। চল শুয়ের পর। ঘুমের মধ্যেই অনু টের পাচ্ছে ওকে কেউ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। এমনকি অনুর মুখে তার শ্বাস প্রশ্বাসও আঁচড়ে পড়ছে। অনু আর দেরি না করে ফট করে চোখটা খুলে বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশ অন করে দেখলো সামান্তা ওকে জড়িয়ে ধরেছে। অনু সামান্তাকে ঠেলে সরিয়ে দিল দূরে। এমনভাবে ধরেছিল যেন মনে হচ্ছিল এক্ষুনি প্রাণটা বেরিয়ে যাবে। সকাল সকাল সামান্তার কান্নার আওয়াজ শুনে ঘুম থেকে উঠল অনু। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 11টা বেজে গেছে। কাল রাত করে ঘুমানোর জন্য আজ উঠতে লেট হয়ে গেছে। কিন্তু সামান্তা কেন কাঁদছে সেটাই বুঝতে পারছে না। মাথা ব্যথার পাশাপাশি গলা ব্যথাও করছে। অনু সামান্তার কাঁধে হাত রাখতেই সামান্তার কান্নার বেগ বাড়িয়ে দিল। কি হয়েছে শামু, কাঁদছিস কেন? সামান্তার চোখে জল মুছে নাক টেনে টেনে বলল, আমার খুব পেটে ব্যথা করছে। তাই বলে কাঁদবি? ওষুধ খেলেই তো কমে যাবে। খেয়েছি, কমেনি। দেখ ধীরে ধীরে কমে যাবে। ড্রয়িং রুমে সবাই মন খারাপ করে বসে আছে, কারণ আজ অনুরা ফিরে যাবে। ছোঁয়া আর চোখে শ্রাবণের দিকে তাকাচ্ছে। শ্রাবণ কয়েকবার ছোঁয়ার দিকে তাকিয়ে শেষে আর তাকায়নি। আদনানরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ল। বাড়িতে এসে ওরা 4 ভাই বোন মন খারাপ করে বসে আছে। অনুর মনটাও ভারী হয়ে আছে। দুদিন আবিরের কাছে থেকে থেকে এখন যেন আবিরকে না দেখলে তার ভালোই লাগছে না। অনু অনেক ভেবেচিন্তে আবিরকে ইনবক্স করলো। অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আবির এখনো অনুর মেসেজ রিপ্লাই করেনি। রিপ্লাই করবে তো দূরের কথা, সিনও করেনি, করবেও না। ফেসবুকে যেমন নাম দিয়ে ফেসবুক খুলেছে, আবির তো চিনতেই পারবে না। নিজের পরিচয় দিতেও কেমন লাগছে। অনু মন খারাপ করে একটা উপন্যাস নিয়ে বসলো। উপন্যাসের কয়েক পাতা পড়ে অনু আদনান আর আদিলের কাছে চলে গেল। গিয়ে দেখলো ওরা 2 ভাই কি যেন কথা বলছে আর হাসছে। অনুকে দেখে দুজন কথা বলা বন্ধ করে দিল। আদনান বলল, বোন, তোর গলা ব্যথা কমেছে? ওই একটু একটু। আচ্ছা, তোমরা কি নিয়ে ডিসকাস করছিলে? কিছু না। বলো বলো। আসলে কাল তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, সেটা নিয়েই কথা বলছিলাম। মজা করছো আমার সাথে? না বোন, মজা না, সত্যি কথাই। কিন্তু এটা তোমাদেরকে বললো? একটু আগে আম্মু বলল। দেখো ভাইয়া, এসব নিয়ে মজা করবে না বলে দিলাম। ঠিক আছে, আর মজা করব না। আচ্ছা ভাইয়া, তোমাদের খারাপ লাগছে না? কেন? মামার বাসা থেকে চলে আসার জন্য? হ্যাঁ, খারাপ তো লাগছেই। আদিল কিছু বলার আগেই ওর ফোনে কল আসলো। অনু উঁকি দিয়ে ফোনের স্ক্রিনে আরোহীর নাম দেখে কিছুটা অবাক হলো। আদিল অনুর দিকে তাকাতেই অনু চোখ সরিয়ে এমন ভাব নিল যেন সে দেখেইনি। তোরা থাক, আমি একটু কথা বলে আসছি। অনু বলল, কে কল দিয়েছে ভাইয়া? ওই আমার একটা ফ্রেন্ড, স্পেশাল ফ্রেন্ড আর কি। আচ্ছা, স্পেশাল ফ্রেন্ড, বলো বলো, কথা বলো। সন্ধ্যায় ছোঁয়া বলল, আম্মা নুডলসের পাকোড়া বানিয়ে দাও না, কতদিন ধরে খাইনি। অনু প্লেট হাতে নিতে নিতে বলল, হ্যাঁ মা, সাথে তোমার হাতের সেই বিখ্যাত মালাই চাটাও বানিয়ে দিও। আদনান কিচেনে ঢুকতে ঢুকতে বলল, আর পাটি সাপটা হলে তো কথাই নেই। অনুর মা খুন্তিটা রেখে ওদের দিকে একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে বলেন, আর এক নবাব কই, সেও আসুক, হুকুম করুক। এই তো আমি এসে গেছি। আজ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পরোটা খেলে মন্দ হয় না। অনুর মা ড্রয়িং রুমে উঁকি দিয়ে আদনানের বাবাকে বললেন, কই গো শুনছো, তোমার ছেলেমেয়েরা হুকুম করেছে, তা তুমি করবে না? তুমিও করো, তুমি বাদ যাবে কেন? হ্যাঁ, হুকুম তো করবই। আমার হুকুম হলো আজ আমার ছেলেমেয়েরা আমাদের স্ন্যাক্স বানিয়ে খাওয়াবে। কি, আমরা? আচ্ছা, এটা কোনো ব্যাপারই না, আজ না হয় আমরাই বানাবো। আদনান কথা বলার মধ্যেই খেয়াল করলো অনু থালা বাসন নিয়ে বেসিনের দিকে যাচ্ছে। আদনান তাড়াতাড়ি গিয়ে ওর হাত থেকে বাসন নিয়ে নিল। কি করছো ভাইয়া? এগুলো দাও, আমি ধোবো। আমি ধুয়ে দেব, তুই গিয়ে অন্য কিছু কর। কিন্তু কেন? তোর এমনিতেই ঠান্ডা লেগেছে, আর এখন পানি লাগালে আরো বেশি ঠান্ডা লাগবে। তুই বরং অন্য কিছু কর গিয়ে। ছোঁয়া বলো, আমি পকোড়া বানাবো। আদিল বলো, তাহলে আমি পরোটা। অনু বলো, আমি মালাই চা। আদনান বলো, আমি পাটিসাপটা। অনু বলল, ব্যাস হয়ে গেল, তাহলে আর লেট কিসের, কাজে লেগে পড়ো। এদিকে আবির হাতে কফি নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। দুদিন তো চলে বলে অনুর কাছাকাছি থাকতে পেরেছে,
আজ কেমন যেন বড্ড একা একা লাগছে। অনুকে দেখতে খুব মন চাইছে। যতই হোক, ভালোবাসে সে অনুকে। অনুর কান্না কান্না ফেস, রাগি রাগি মুড, সবকিছুই আবির খুব মিস করছে। ঘড়ির সাথে শাড়ির আঁচলও আবিরই আটকে ছিল, যাতে অনু আবিরের সাথে কথা বলে। পাশে কারোর উপস্থিতি টের পেয়ে তাকিয়ে দেখলো সামান্তা এসেছে। অনুকে খুব মিস করছো তাই না ভাইয়া? একদম না। তাহলে দৃষ্টি লুকাচ্ছ কেন? আমার দিকে তাকিয়ে বলো। ওই, আসলে না। আমি জানি ভাইয়া, অনুর জন্য তোমার মনে এখনো ভালোবাসা আছে, যেমনটা আগে ছিল। অনু এটা বুঝলো কই রে সামান্তা? বুঝেছে ভাইয়া, অনুও তোমাকে ভালোবাসে। মিথ্যা বলিস না। ওয়েট। সামান্তা ওর রুম থেকে একটা ডায়েরি নিয়ে এলো। এটা তো তোর ডায়েরি। হ্যাঁ, কাল অনু নিজের ডায়েরি মনে করে কিছু লিখে রেখে দিয়েছিল। আবির ডায়েরিটা বের করে পড়তে লাগলো। তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে। আমার ক্ষেত্রে যে তা ভিন্ন হয়ে গেছে। আমি যাকে ভালোবাসি সে আর আমাকে ভালোবাসে না। ভালোবাসা তো দূরে থাক, দু চোখে সহ্যও করতে পারে না। সামান্য একটু অপমানের জন্য যে আমাকে এত তাড়াতাড়ি ভুলে যেতে পারে, তাকে আমি কি করে ভালোবাসি? আমির যখন বিদেশে চলে যায় তখন খুব কান্নাকাটি করি আমি, যে আমার দোষে তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আবির চলে যাওয়ার পর থেকে আমি কোনো ছেলের সাথে আজ পর্যন্ত কথা বলিনি। শুধু এটাই মনে হতো, কথা বললেই আবির রাগ করবে। আমি বাইরে থেকে আবিরের সাথে যতই রুড হই না কেন, ভিতর থেকে তার দিকে একেবারেই দুর্বল। আমি আমার ভুল বুঝতে পারছি, আর এটার জন্য আমার খুব আফসোস হয় যে আমি আবিরের মতন একজন প্রেমিকাকে দূরে ঠেলে দিয়েছি। সবশেষে বলবো, ভালোবাসি আবির। আবির সামান্তার হাতে ডায়েরিটা দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওর দিকে তাকিয়ে বলল, এখন আমার কি করা উচিত তাহলে? অনুকে দেখবে? কিভাবে? ভিডিও কলে? আচ্ছা, কল দে। সামান্তা ছোঁয়ার হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিল। ছোঁয়ার কাছে ফোন থাকার জন্য সে সাথে সাথে কল রিসিভ করে নিল। হাই শামু। হাই। অনু কোথায়? অনু ওখানে। ছোঁয়া ব্যাক ক্যামেরা দিয়ে অনুকে দেখাচ্ছে। অনু তখন চুলায় পাতিল বসিয়ে আদনান আর আদিলকে কি যেন দেখিয়ে দিচ্ছে। অনু, সামান্তা কল দিয়েছে, দে আমার কাছে। সামান্তার সাথে কথা বলার সময় অনুর চোখ পড়ল আবিরের শার্টের দিকে। ওর একটু শার্ট দেখা যাচ্ছে। সামান্তাকে বিজি বলে ফোন রেখে দিল। আবির বলল, ফোন রাখলো কেন? সামান্তা বলল, অনু বোধ হয় তোমাকে দেখে ফেলেছে, তাই কল কেটে দিয়েছে। অনু, ছোঁয়া, আদনান, আদিল ওরা সবাই স্ন্যাক্স বানিয়ে ওদের বাবা মার সামনে রাখলো। ওদের বাবা মাও খুব খুশি। সবকিছুই যেন অনেক ভালো হয়েছে। অনু আড়ালে গিয়ে কাঁদছে। আদিল মুখে পাকোড়া দিতে গিয়েও দিল না, অনুর কাছে গেল আগে। বোন, কাঁদছিস? হ্যাঁ ভাইয়া, খুব কষ্ট হচ্ছে। বাসায় হিস্টোসিন নেই? না, শেষ হয়ে গেছে। দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি, একটু ধৈর্য ধর। ভাইয়া, খেয়ে তারপর যেও। আগে আমার বোন, তারপর খাওয়া দাওয়া। আদিলকে বেরিয়ে যেতে দেখে আদনানও ওকে ডাক দিল। আদিল, কই যাস? অনুর জন্য ওষুধ আনতে। কি হয়েছে বোনের? ও কাশছে। তাহলে দাঁড়া, আমিও আসছি। আদনান আদিলের সাথে চলে গেল। ছোঁয়া, ধুর, আমার যে কেন অসুখ হয় না, এই বলে মুখ বেঁকিয়ে নিল। ছোঁয়ার কথা শুনে ওর মা বাবা হেসে দিলেন। মনের মতন ছেলে মেয়ে পেয়েছেন ওনারা। বোনেদের এত ভালো কেয়ারিং ভাই দিতে পেরে নিজেদের কাছে নিজেদেরই খুব ভালো লাগছে। 5 মিনিটের মধ্যেই ওরা দুই ভাই ওষুধ নিয়ে হাজির। আদনান পাতা থেকে ওষুধ বের করছে, আর আদিল পানি আনতে গেছে। অনুকে ওষুধ খাইয়ে দিয়ে ওর গায়ে শাল জড়িয়ে দিল আদনান। অনু বলল, চাটা আমি বানিয়ে আনছি। আদিল বলল, একদম নড়াচড়া করবি না, সোফায় চুপটি মেরে বসে থাকবি। আমি চা বানিয়ে আনছি। দুধ দিয়ে চা খেলে কাশি আরো বাড়ে। আমি লিকারের চা বানিয়ে আনছি, আজ আমরা সবাই লিকারের চা খাবো। মালাই চা অনুর অসুখ কমলে তারপর খাবো। আদিল চা বানিয়ে কাপে করে এনে অনুর হাতে দিল। অনু ছলো ছলো চোখে আদিলের দিকে তাকিয়ে আছে। আদিল একটু হালকা হেসে অনুর মাথায় হাত বুলিয়ে দিল। বাবা বলল, আমরা খুব খুশি আদনান আর আদিলের মতন ভাই তোমাদের উপহার দিতে পেরে। পৃথিবীতে হয়তো এদের মতন ভাই খুব কমই আছে। অনু বলল, একদমই তাই। আমার খুব ভয় করে মা, আমি সব সময় এরকম ভালোবাসা পেয়ে যাব তো, নাকি তোমাদের ছেড়ে হারিয়ে যাব কোথাও? আদনান বলল, একটা চড় মারবো। এসব কি ধরনের কথা? আর এরকম কথা বলবি না। আমাদের ছেড়ে কোথায় হারিয়ে যাবি তুই? অনু বলল, আমার খুব ভয় করে ভাইয়া। যতই তোমাদের ভালোবাসা পাচ্ছি, ততই মনে হচ্ছে আমার মায়া যেন কমে যাচ্ছে, আর বোধহয় তোমাদের ভালোবাসা আর পাবো না। তার আগেই ঝরে পড়ে যাব।
আমি তোমাদের ছেড়ে যেতে চাই না ভাইয়া। আদিল বলল, মা তোমার মেয়েকে চুপ করতে বলো। অনুর মা বলল, অনু এসব কি ধরনের কথা? কেন তুমি ঝরে পড়ে যাবে যে জায়গায় আদিল আর আদনানের মতন ভাই তোমাদের ছায়া হয়ে আছে? ইদানিং আমার এমনই মনে হয় মা, কেমন যেন মনে ভয় ঢুকে গেছে। ছোঁয়া বলল, ভয়কে দূরে ঠেলে আবার আগের মতন হয়ে যা। আমি তো আদিল আর আদনানের মতন ভাই পেয়ে খুব হ্যাপি। মনে হয় আমার মতন সৌভাগ্যবান আর নেই। সো প্যারা নেই, চিল। আরোহী মাথায় হাত দিয়ে বসে আছে আর সামান্তা ওর পাশে বসে আছে, ওষুধের পাতা থেকে ওষুধ বের করছে। আবির আর শ্রাবণ কথা বলে বলে একসাথে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। সামান্তা আরোহীকে ওষুধ খাওয়াতে দেখে ওদের দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল। আবির বলল, কি হয়েছে রুহির? সামান্তা আর আরোহী কিচ্ছু বলছে না। কি হলো শামু, বলছিস না কেন? কি বলবো তোমাদের? হ্যাঁ কি বলবো? এই 2 ঘন্টা যাবৎ আরোহী মাথা ব্যথায় ছটফট করছে, সেদিকে কারোর খেয়াল আছে? অনুর ভাইদের দেখেছো? অনু সামান্য হাঁচি দিয়েছিল বলে ওর ভাইয়া 4 মেডিসিন নিয়ে হাজির। হাজার হোক, তোমরা ওদের মতন হতেই পারবে না। আমরা জানতাম নাকি? আর কে বলেছে আমরা ওদের মতন হতে পারবো না? আমাদের ভালোবাসা পেয়েছিস বলেই এত বড় হয়েছিস। আর মাথা ব্যথাই তো কমে যাবে, তুই তো মেডিসিন দিয়েছিস ওকে। আবির বলল, আর পরের বার থেকে আমরাও খেয়াল রাখবো, আমরাও দেখাবো কিভাবে আদনানদের মতন কেয়ারিং ভাই না হয়ে থাকতে পারি। আদনান এক দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছে। আজ কেন জানে না সামান্তাকে খুব মনে পড়ছে। ঝুম ধারায় বৃষ্টি পড়ছে। আদনানের কালকের বৃষ্টির কথা মনে পড়ে গেল। কাল সামান্তা যেভাবে মাথায় আঁচল দিয়ে দৌড়াচ্ছিল, সেই দৃশ্যটা আদনানের চোখে ভেসে উঠছে। কাল কেন আদনানের ওই কথাটা শুনে সামান্তা রাগ করেছে সেটাও জানতে পারল না। সে তো মজা করে বলেছিল, তবে সামান্তার মনে যে কিছু চলছে সেটাও বুঝে গেছে। আদনান আদিলের দিকে তাকিয়ে দেখলো সে ফোনে কার সাথে কথা বলছে। আদনান ব্যালকনি থেকে চলে গেল সোজা অনুর রুমে। গিয়ে দেখলো অনু হাত দিয়ে কি যেন খুঁজছে। কি হচ্ছে বোন? ভাইয়া আমি পানি খাবো, জগটা কোথায়? দাঁড়া আমি দিচ্ছি। আদনান অনুকে পানি খাইয়ে দিয়ে ওর রুম থেকে চলে গেল। এদিকে আবিরের খুব ইচ্ছা জাগছে অনুর কণ্ঠ শুনতে, তাই সে হোয়াটসঅ্যাপ থেকে ফোন দিল। অনুর ফোন ওর পাশেই ছিল। ফোন সাইলেন্ট না থাকায় বেজে উঠল। এত রাতে আননোন নাম্বার থেকে ফোন আসাতে অনু বেশ বিরক্ত বোধ করলো। জরুরি ফোন ভেবে রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? এপাশ থেকে কোনো উত্তর আসছে না। অনু আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি হলো, কথা বলছেন না কেন? কে আপনি? আর জরুরি ফোন না হলে এত রাতে ফোন দিয়ে বিরক্ত করেন কেন? এটা কোন ধরনের ম্যানার্স? আবির খট করে ফোনটা কেটে দিল। অনুর কাঁপা কাঁপা কণ্ঠ শুনে এটা বুঝতে পারছে যে অনু অসুস্থ। আদিল সকালে ঘুম থেকে উঠেই আগে অনুর রুমে গেল, কিন্তু না, অনু রুমে নেই। ব্যালকনিতে গিয়ে দেখলো অনু রেলিংয়ে হাত দিয়ে বাইরে তাকিয়ে আছে। এখন কেমন লাগছে বোন? আগের চাইতে অনেক বেটার। আবিরের বাবা বলল, আবির অনেকদিন তো হলো, এবার কিছুতে জয়েন করো। আবির বলল, সেসব পরে দেখা যাবে। সামান্ত বলল, তোমরা ভাইয়ার জয়েন নিয়ে পড়ে আছো? আমার তো মনে হয় ভাইয়ার আগে বিয়ে দেওয়া উচিত, তখন দেখবে বউয়ের প্যারায় এমনিতেই জয়েন করবে। ডিরেক্টলি বলে দে তোর বিয়ে করা দরকার। আমাকে এসবের মধ্যে টানিস কেন? মা বললেন তোমাদের 4 জনের একসাথে বিয়ে দিয়ে দিলে কেমন হয়? শ্রাবণ বলল, দারুণ, 2 জন যাবে আর 2 জন আসবে। মা আমার মনে হয় শ্রাবণ ভাইয়াকে আর সিঙ্গেল রাখা যাবে না। আরোহী, তোর মাথা ব্যথা কমেছে? হ্যাঁ, না কমেনি, এখন কমেছে, তোমরা যে জিজ্ঞেস করেছো তাই কমে গেছে। আমার খুব ভয় হয় শামু। সামান্তা বলল, হোয়াই? শ্রাবণ বলল, তুই যেরকম প্যাঁচ করে কথা বলিস, এটা না হয় যে তোর শ্বশুর তোকে ঝাড়ু পেটা করে বের করে দেয়। সামান্তা বলল, একদম পিঞ্চ করবে না। আরোহী বলল, কারোর কোনো আপত্তি না থাকলে আমি কি একটা গুরুত্বপূর্ণ কথা পেশ করতে পারি? হ্যাঁ করো। আসলে বাবা, কি হয়েছে, তোমার 2 ছেলে তোমার 2 ভাগ্নির ওপরে ফিদা, ডুবে ডুবে জল খাচ্ছে, মানে ভালোবাসে আর কি। এখন কথাটা হলো, অনু আর ছোঁয়াকে ভাবি বানাতে কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই। কিরে শামু, তোর কোনো আপত্তি আছে? একদম না। আবির তখন পানি খাচ্ছিল। আরোহী আর সামান্তার কথা শুনে সেই যে কাশি উঠলো, আর থামারই নাম নেই। শ্রাবণ আবিরের পিঠে চাপড় দিতে দিতে ফিসফিস করে বলল, এটুকু শুনি এরকম অবস্থা, যখন আরো ভয়ানক কথা শুনবে তখন অবস্থা কেমন হবে ভাবতে পেরেছো? শ্রাবণ মেকি হেসে ওর বাবা মার দিকে তাকিয়ে বলল, মা বাবা, শুধু আমরাই ডুবে ডুবে জল খাচ্ছি না, তোমার মেয়েরাও কিন্তু ডুবে ডুবে জল খাচ্ছে। মা বললেন, মানে? সামান্তা আর আরোহীও?
হ্যাঁ, আরোহী আদিল আর শামু আদনান। শাট আপ ভাইয়া, না জেনে না শুনে কিছু বলবে না। আমার আর আদনানের মধ্যে কিছু নেই, তবে রুহিতটা সত্যি। আবির বলল, কিছু নেই তো কি হয়েছে, কিছু হয়ে যাবে। সামান্তা বলল, সত্যি যদি কিছু হয়ে যেত, মনে মনে বলল। পরের দিন অনু নিচে গিয়ে দেখলো ওর মামা মামি আর কাজিনরা সব ড্রয়িং রুমে বসে আছে। অনু ওদেরকে দেখে খুশি হলেও ওর মামা মামির হঠাৎ আগমনটা বুঝতে পারছে না। অনু ধীর পায়ে এগিয়ে আরোহীর পাশে বসলো। আবির আর অনুর অনেকবার চোখাচোখি হয়েছে। যতবার অনু আবিরের দিকে তাকিয়েছে, ততবারই দেখলো আবির ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মা বললেন, বাচ্চারা তোমরা একটু বাইরে থেকে ঘুরে আসো, আমরা কিছু দরকারি কথা বলতে চাই। ওরা সবাই অনুর মায়ের কথা শুনে চলে গেল। অনু ওর রুমে গিয়ে দরজা বন্ধ করতে যেতেই আবির এসে হাত আটকে দিল। অনু আবিরকে দেখে দু কদম পিছিয়ে গেল। আপনি আপনি কেন এসেছেন আমার রুমে? তুমি সত্যিই বুঝতে পারছো না? কি বুঝতে পারবো? আমার কিছুই বোঝার নেই। তুমি আমাকে ভালোবাসো না? না, বাসি না। আর হঠাৎ ভালোবাসার কথা উঠছেই বা কেন? ভালোবাসো না ঠিক আছে, আমি অন্য কাউকে বিয়ে করলে সেটা টলারেট করতে পারবে তো? কেন পারবো না? সিরিয়াসলি? কিন্তু আমি তুই জানিস তুমি আমাকে ভালোবাসো। মিথ্যে কথা। তাই? আবির ওর পকেট থেকে একটা কাগজ বের করে সেটা অনুর হাতে দিল। অনু কাগজটা দেখেই চমকে উঠল। বুঝতে আর বাকি নেই কি লেখা আছে এই কাগজে। এটা আপনি কোথায় পেলেন? সামান্তার ডায়েরিতে। অনু কথাটা শুনে জিভ কামড়ে দিল। সেদিন আবেগের বশে সামান্তার ডায়েরিতেই সব লিখে চলে আসলো। আমি জানতাম এই কাগজটা কাজে আসবে, তাই সাথে করেই নিয়ে এলাম। অনু কিছু বলছে না, মাথা নিচু করে রেখেছে। কি হলো? দেখো, রাগ অভিমান করা উচিত ছিল আমার, কিন্তু আমি সব অভিমান দূরে ঠেলে দিয়ে আবারও তোমার কাছে ফিরে এসেছি। তুমি কি এবারও আমাকে ফিরিয়ে দেবে অনু? অনু আবিরের কথা শুনে মাথা তুলে ওর দিকে তাকিয়ে গিয়ে জড়িয়ে ধরল। আর কখনো আপনাকে ফিরিয়ে দেব না। আমি যে খুব বড় ভুল করে ফেলেছিলাম আবির। আপনার ভালোবাসা যে আমার লাইফে বৃষ্টি হয়ে নামার মতোই। আবিরও অনুকে তার বুকে পেয়ে পরম যত্নে জড়িয়ে ধরল। আদনান অনেকক্ষণ যাবৎ সামান্তার পিছন পিছন ঘুরছে, কিন্তু সামান্তা আদনানকে পাত্তাই দিচ্ছে না। আদনানের এবার খুব রাগ হয়েছে। এনাফ সামান্তা, কি মনে করছিস নিজেকে? এত সময় ধরে তোর সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু তুই আমাকে পাত্তাই দিচ্ছিস না। হোয়াই? কেন পাত্তা দেব? পাত্তা দেওয়ার মতন তো একজন আছেই। আমাকে আবার কিসের দরকার যে আমার পিছন পিছন আসছো? আরেকজন মানে? কে আরেকজন? সেটা তো আমার চাইতে তুমিই ভালো জানো। কেন মনে নেই সেদিন যে বলেছিলে? আদনান এবার বুঝতে পারলো সামান্তা রাগ করার আসল কারণ। ও, এই ব্যাপার। সেটা তো আমি ফান করে বলেছিলাম, দেখতে চাইছিলাম সামান্তার রাগ বা জেলাস ফিল করে কিনা। এবার দেখি রাগ আর জেলাস করে আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। শয়তান! সামান্তা আদনানের বুকে কিল ঘুষি দিচ্ছে, আর আদনান খিলখিল করে আসছে। তুমি হাসছো তো কাঁদবো নাকি? এই কুইল ঘুষি দেওয়ার জন্যই তো তুই আমার কাছে এসেছিস। আদনানের কথা শুনে সামান্তা পিছিয়ে গেল। ছোঁয়া আর শ্রাবণ ছাদে দাঁড়িয়ে আছে। কেউই কোনো কথা বলছে না, শুধু একজন আরেকজনের দিকে আর চোখে তাকাচ্ছে। এইভাবে তাকাচ্ছ কেন? তুই আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন সেটা বল। আমি তাকাইনি। স্ট্রেঞ্জ, তাহলে দেখলি কি করে আমি তোর দিকে তাকিয়ে আছি? ছোঁয়া এবার কিছু বলতে পারছে না, শুধু আমতা করছে। শ্রাবণ ছোঁয়ার দিকে এগিয়ে এসে ওর হাত শ্রাবণের হাতে নিল। তুই এখনো বুঝতে পারছিস না ছোঁয়া? তুই কি এতটাই অবুঝ? মানে মানে আমি তোকে ভালোবাসি ছোঁয়া। ছোঁয়ার চোখ ছলছল করছে। সে শ্রাবণের দিকে একবার তাকিয়ে ওর বুকে মাথা রাখলো। শ্রাবণ মুচকি হাসছে। সে তার উত্তর পেয়ে গেছে। আদিল আর আরোহী তো বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। অ্যাট লাস্ট আমরা বিয়ে করতে যাচ্ছি। তুই তো এটাই চাইছিলিস, আর তুমি বোধহয় চাওনি। আদনান, আদিল, আবির, শ্রাবণ ওরা সবাই ড্রয়িং রুমে বসে আছে। পাশে বসে আছেন ওদের বাবা মা। ওনারা আজকেই ওদের এঙ্গেজমেন্ট করিয়ে ফেলতে চান। আদিল্লা এক এক করে সবাই সবার হবু স্ত্রীদের আঙুলে রিং পরিয়ে দিল। অনুর মা আবিরের মায়ের দিকে তাকিয়ে বলল, তাহলে এখন থেকে আমরা বেআইন, তাই তো? আবিরের বাবা আর অনুর মায়ের কথা শুনে সবাই হেসে দিল।